ছোটবেলার দুই বন্ধু বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে বসেই একদিন ঠিক করেছিলেন বইকে কেন্দ্র করে কিছু গড়ে তুলবেন। কিন্তু সেই পথটা সহজ ছিল না। অর্থের টান ও অভিজ্ঞতার অভাবের মাঝে ছিল কেবল একটাই সম্বল, বন্ধুত্ব। তবুও দুই বন্ধু ডক্টর সুদীপ্ত কুমার ঘোষ ও অঞ্জিতা গাঙ্গুলি হার মানেননি। সেই বন্ধুত্ব পরিশ্রম থেকেই জন্ম নেয় এক আন্তর্জাতিক মানের প্রকাশনা সংস্থা এক্সেলার বুকস। কলকাতা থেকেই আজ তাদের বই পৌঁছে যাচ্ছে বিশ্বের নানান প্রান্তে। আমার সাথে এই মুহূর্তে পেয়ে গেছি ডক্টর সুদীপ্ত কুমার ঘোষ এবং অঞ্জিতা গাঙ্গুলি, কো-ফাউন্ডার্স অফ এক্সেলার বুকস। এভরিওয়ান, ওয়েলকাম টু জিও বাংলা। আচ্ছা, আপনাদের 14 বছরের জার্নি, তো আমি আপনার থেকে আগেই জানতে চাইবো স্যার, যে এই জার্নিটা শুরু কিভাবে হয়েছিল? আমাদের 14 বছরের জার্নি ঠিকই। আমরা যখন মাস্টার ডিগ্রিতে পড়ছি ফাইনাল ইয়ারে, তখন থেকেই আমরা প্রকাশনার কাজকর্ম শুরু করেছি। আমি এবং অঞ্জিতা দুজনেই প্রাইমারি স্কুলের বন্ধু, ছোটোবেলার বন্ধু। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার ব্যাকগ্রাউন্ড টেকনোলজি আর বিজনেস ম্যানেজমেন্ট, আর অঞ্জিতার ব্যাকগ্রাউন্ড ইংরেজি সাহিত্য। তো আমরা প্রথমে প্রকাশনা ব্যবসার কাজকর্ম করেছিলাম, যে নানান রিসার্চ ওরিয়েন্টেড পাবলিকেশন যারা হয় দেশে এবং বিদেশে, সেই সব রিসার্চ ওরিয়েন্টেড পাবলিশার্সদের সাথে আমরা কাজ করেছি। মানে কাজ করেছি বলতে আমরা দুজন ইন্ডিভিজুয়ালি কাজ করেছি তা ঠিক নয়, আমরা একটা টিম বানিয়ে নিয়েই আমরা কাজ করেছি। সেটা প্রায় 2011 শেষ থেকে আমাদের শুরু। তো এইভাবে আমরা অনলাইনেই মূলত কাজকর্মটা করেছি এবং আন্তর্জাতিক নানান প্রকাশনার সাথে আমরা কাজকর্ম করেছি। তো তারপরে আস্তে আস্তে মনে হলো যে আমরা অন্যান্য প্রকাশকদের সাথে কাজ করছি, দেশের এবং বিদেশের নানান প্রকাশনা সম্পর্কে জানতে পারছি, প্রকাশনার নানান পদ্ধতি, মানে যেসব কাজকর্মগুলো হয়, মানে প্রুফ রিডিং, ফরম্যাটিং, লেআউট ডিজাইনিং, তারপরে কভার ডিজাইনিং থেকে শুরু করে মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, সবটাই মোটামুটি আমরা যখন বুঝতে পারলাম, তখন ভাবলাম যে এবার নিজেদের একটা প্রকাশনা সংস্থা শুরু করা যেতে পারে। তো 2018 সালে আমরা এক্সেলার বুকসের কাজ শুরু করেছিলাম। মানে এক্সেলার বুকস নামে প্রকাশনা সংস্থাটা শুরু করেছিলাম। যেমন বললাম, প্রকাশনায় তো আমরা রয়েছি 2011 থেকেই। তো এক্সেলার বুকসের শুরু করার পিছনে আমাদের মূল উদ্দেশ্য সেই সময় ছিল যে আমরা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ক্রিয়েট করব, যেখানে নানান দেশ থেকে, পৃথিবীর নানান অংশ থেকে লেখকরা নিজেদের লেখা প্রকাশ করুক, মূলত ইংরেজিতে। হ্যাঁ, তো সেই কাজটা করতে করতে আজকে আমরা বলতে পারি 2025-এ দাঁড়িয়ে 20টারও বেশি দেশের লেখকের আমরা লেখা প্রকাশ করেছি, এবং আমাদের বই 100টিরও বেশি দেশে পাওয়া যায় ডিস্ট্রিবিউশন চ্যানেলে। এবং আমরা শুধুমাত্র প্রিন্ট বই না, প্রিন্ট বই ছাড়াও ইবুক, অডিও বুক, এগুলোও আমাদের রয়েছে। প্রায় 350-এরও বেশি টাইটেল আমাদের রয়েছে। তো ছোট করে শুরু হয়েছিল, আজকে আমাদের নিজস্ব অফিস ছাড়াও বুক স্টোরও আমাদের কলেজ স্ট্রিটে তৈরি হয়েছে। আচ্ছা, 2011 সাল থেকে আপনাদের বিজনেস পার্টনারশিপটা শুরু হলেও আপনাদের ফ্রেন্ডশিপটা কিন্তু তার অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে। তো একসাথে বিজনেস করছেন, তাছাড়া একসাথে বন্ধু এতদিনের, তো এই ফ্রেন্ডশিপ আর বিজনেসটা কিভাবে সামলান? আমাদের কাজটার ভিত্তি হচ্ছে বন্ধুত্ব। মানে আমি, অঞ্জিতা ছাড়াও আমাদের অনেক বন্ধুরাই হয়তো প্রথম দিকে এই কাজের সাথে যুক্ত ছিল, তারপরে যে যার মতন ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো বন্ধুত্ব থেকেই কাজটা শুরু। তো সম্পর্কের ভিত্তি যদি বন্ধুত্ব হয়, সেক্ষেত্রে কাজটা করতে খুব সুবিধা হয়, কারণ সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা একে অপরের স্ট্রেংথ, উইকনেসটা খুব ভালো মতন জানি, যে কোন কাজটা আমার হবে, কোন কাজটা আমি পারবো, কোন কাজটা অঞ্জিতা বেটার পারবে, সেটা আমরা একে অপরের জানি। আর প্রচণ্ড মতবিরোধ হয় নানান সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, তর্ক বিতর্ক প্রচণ্ড রকমের হয়। কেন হয়? কারণ ভালো সিদ্ধান্ত নিতে গেলে সেটা কোনো প্রপার ডিসকাশন বা প্রপার ডিবেটের মধ্য দিয়ে একটা ভালো সিদ্ধান্ত উঠে আসে যে কোনো সময়। তো আমরা বিশ্বাস করি সেই তর্ক বিতর্ক যাই হোক না কেন, সেটা সবটাই যেন ব্যবসার ভালোর জন্য হয়, সেটা কখনোই ব্যক্তিগত স্তরে ইগোর লড়াই যেন না হয়। তো সেইটা আমরা সবসময় মেনটেন করেছি, এবং কোনো কিছুকে আমরা ব্যক্তিগত স্তরে নিইনি, পুরোটাকেই কোথাও গিয়ে মনে হয়েছে না ব্যবসার স্বার্থে যেটা করা দরকার সেটা করা, এবং একটা মিউচুয়াল রেসপেক্ট তো রয়েছেই আমাদের একে অপরের প্রতি। তো সেই জন্যই হয়তো আরো কাজটা করতে আমাদের সহজ হয়। আমি একটা কথা অ্যাড করতে চাই এখানে, ও যেটা বললো, এছাড়াও আমার মনে হয় যে যেহেতু আমাদের মানে কালচারাল একটা মানে সিমিলারিটি রয়েছে আমাদের ব্যাকগ্রাউন্ডের, আমরা অনেক দিনের বন্ধুত্ব রয়েছে, এছাড়াও আমরা মানে একই নেবারহুড থেকেও বিলং করি, ফলে আমাদের এই মানে কালচারাল যে সিমিলারিটির ফলে আমাদের কাজটা করতে একে অপরের কাছে আমরা অনেক বেশি ট্রান্সপারেন্ট। মানে এরকম নয় যে কোনো একটা কিছু সিদ্ধান্ত নিতে হলো এবং আমি কিছু একটা ভাবছি, বা আমাদের কোনো ব্যারিয়ার নেই, যে আমরা খুব খোলামেলাভাবে সেটাকে একে অপরের কাছে কমিউনিকেট করতে পারি, সেটাই আমাদের স্ট্রেংথ।
আচ্ছা অঞ্জিতা ম্যাম, আপনি তো যেহেতু ম্যাক্সিমাম টাইমে পাবলিশিংটা সামলান, তো কখনো যদি একটু কনফিউশন হয় যে এই বইটা কি পাবলিশ করব বা এই লেখাটা কি পাবলিশ করব, তখন কি একে অপরের থেকে সাজেশন নেওয়া হয়? অ্যান্ড সেম গোজ ফর ইউ, আপনিও কি ম্যামের থেকে সাজেশন নেন? না, না, একদমই। মানে যে কোনো সিদ্ধান্তে যদি কেউ কনফিউশন ফেস করি, যে আমি কোনো একটা ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে গিয়ে মূলত বলে নিই, মানে ব্যবসায়িক সিদ্ধান্তগুলো বেশিরভাগ ক্ষেত্রে মার্কেটিং, ডিস্ট্রিবিউশন বা ব্যবসায়িক আদার্স যে ডিসিশনসগুলো, সেগুলো মূলত আমি দেখি, এবং পাবলিকেশনস রিলেটেড পুরো ম্যাটারটাই অঞ্জিতা দেখে এবং সেখানে ডিসিশনটা ও নেয়। কিন্তু যেখানেই আমাদের কোনো কনফিউশন হয়, অবশ্যই আমরা মিউচুয়াল ডিসকাশন করে নিই। মানে মিউচুয়াল ডিসকাশন না করলে তো মানে একে অপরের পয়েন্ট অফ ভিউ না জেনে তো চলা যাবে না। আর মানে দুটো অ্যাসপেক্ট আলাদা হতে পারে বিজনেসের, কিন্তু ওভারঅল বিজনেস গ্রোথের জন্য দুটো অ্যাসপেক্টকে কোথাও গিয়ে একটা তো আমাদের সমন্বয় ঘটাতে হবে, না হলে তো কখনোই সেটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। অবশ্যই মিউচুয়াল ডিসকাশন তো হয়ই। একদমই তাই। এবং ম্যাম, আমি আপনার থেকে জানতে চাইবো যে এত দিনে এত বছর ধরে আপনি ব্যবসাটাকে সামলাচ্ছেন, আপনারা দুজনে মিলে সামলাচ্ছেন, তো তখন সব থেকে বড় চ্যালেঞ্জ কি ছিল আপনাদের জন্য, এবং দুজনে মিলে এই চ্যালেঞ্জগুলোকে সামলেছিলেন কিভাবে? আমরা ও যেরকম সুদীপ্ত যেরকম বললো যে আমরা শুরু করেছিলাম যখন আমরা খুব কম বয়সে ছিলাম, মানে প্রায় আমাদের বয়স ছিল তখন 2011-তে, আমাদের বয়স ছিল 22-23-এর মতো। ফলে ওই সময়, এবং আমরা দুজনেই মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে, তো ওই সময় একটা ব্যবসা করব এবং বিজনেস সেট আপ করবো, উই ওয়ার ডেফিনেটলি ইমেচিওর। মানে এখনকার মতো ম্যাচিওরিটি তখন ছিল না। যাই হোক, তো সেইভাবে এটা একটা ইনিশিয়াল চ্যালেঞ্জ আমাদের ছিল, এবং আস্তে আস্তে করে আমরা সেটাকে এত দূর অবধি নিয়ে এসেছি। এবং যেহেতু আমরা অনলাইন ব্যবসা এটা শুরু করেছিলাম, যেহেতু এটা অনলাইন সেট আপ ছিল, ফলে অনলাইনে কি এই পুরো সিনারিওটা প্রচণ্ড মানে আপস অ্যান্ড ডাউনস রয়েছে, খুব আনসার্টেন পুরো জিনিসটা, যে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হয়, নতুন ট্রেন্ড আসছে, নতুন স্কিল আসছে, আমাদের আপস্কিল করতে হয়, নতুন জিনিস শিখতে হয়, এবং আমাদের অলরেডি এক্সিস্টিং স্ট্রাকচার যা আছে তার পাশাপাশি আপগ্রেড করা কনস্ট্যান্টলি, এবং টিমকে, আমাদের সঙ্গে যারা কাজ করছেন পুরো গোটা টিম, পুরো সবাইকে সেই গাইডেন্স দেওয়া এবং এগিয়ে নিয়ে যাওয়া, এই পুরোটার মধ্যে একটা নতুন চ্যালেঞ্জ তো আছেই, এবং একটা অভিনবত্ব, একটা মানে অন্যরকম একটা বিষয় তো রয়েছে, মানে যে ভালো লাগার বিষয় সেটাই সব থেকে। এবং এর মধ্যে আমি বলবো যে ভালো রিসোর্স পাওয়া এবং সেটাকে তাদেরকে সাস্টেইন করা, এইটা হয়তো অন্যতম একটা চ্যালেঞ্জ আমরা ফেস করেছি ওভার দ্য ইয়ার্স। তবে আমি আমার খুব ভালো লাগছে যে আমাদের সঙ্গে যে কোর টিম কাজ করেছেন তাদের অনেকেই আমাদের সঙ্গে এখনো কাজ করছেন, এবং এরকমও আমাদের টিম মেম্বার রয়েছেন যারা প্রায় 6-7 বছর ধরে আমাদের সঙ্গে কাজ করছেন। ফলে যেটা হয় সুবিধা ব্যবসার ক্ষেত্রে, যে আমরা পুরো জিনিসটা টিম হিসেবে করি, ফলে আমরা এই পুরো বইটা দেখছেন আপনি, প্রচ্ছদ ডিজাইন থেকে শুরু করে এডিটোরিয়াল, প্রুফ রিডিং, সমস্ত বিষয়টা আমরা পুরো ইনহাউসে প্রোডাকশন করি। আমাদের কিন্তু খুব কমই ফ্রিল্যান্সে কাজ হয়, খুব কম, কিন্তু পুরোটা ইনহাউস প্রোডাকশনের ফলে আমরা কোয়ালিটিটা খুব ভালো করে মান বজায় রাখতে পারি বইয়ের, এবং সেটা মান ধরে রাখতে পারি এত বছরে। এইটা আমাদের বলতে পারেন, এই চ্যালেঞ্জটা যেটা আমি বললাম, সেটা আমাদের ওভার দ্য ইয়ার্স আমাদের ট্রান্সফর্ম করেছে আরো বেশি। নিজেদের ঘর থেকেই শুরু করেছিলেন এক্সেলার বুকসের যাত্রা। তখন অফিস মানে ছিল একটা ল্যাপটপ আর এগিয়ে যাবার জেদ। একজন সামলাচ্ছেন ব্যবসা ও টেকনিক্যাল দিক, অন্যজন ইংরেজি সাহিত্যের ছাত্রী হয়ে সামলাচ্ছেন পাবলিশিং এর দায়িত্ব। আমরা দেখতেই পাচ্ছি আমাদের সামনে এক্সেলার বুকসেরই ডিজাইন করা, আই থিঙ্ক এই বুকসগুলো আপনাদেরই ডিজাইন করা, এত সুন্দর। তো একটু আপনাদের ডিজাইনগুলোর আইডিয়াটা নিয়ে জানতে চাইবো, যে যখন একটা ম্যানুস্ক্রিপ্ট আসে, আপনারা যখন সেটাকে ডিজাইন করেন কি ভাবেন, বা এইটার জন্য কি রাইটার্সদের থেকেও সাজেশন নেওয়া হয় নাকি পুরোপুরি আপনাদের ফ্রিডম থাকে? আমি বলি, যখন আমরা ম্যানুস্ক্রিপ্ট আসে আমাদের কাছে, তো আমরা পুরোটা আমাদের এডিটোরিয়াল রিভিউ হয় সমস্তটা, এবং সেই ম্যানুস্ক্রিপ্টের কিভাবে আমরা বইয়ের ভেতরের ফন্ট সিলেকশন করব, কোন সাইজে ফন্ট সিলেকশন হবে, কি স্টাইলিং হবে, প্রচ্ছদ ভেতরের চ্যাপ্টারের কি স্টাইলিং হবে, এবং অ্যাট দ্য সেম টাইম প্রচ্ছদ কিভাবে থাকবে, এবং প্রচ্ছদে কি রং ব্যবহার করা হবে, এবং সেই ক্ষেত্রে মানে আমি কি ধরনের স্পোর্টি চাইছি খুব কভারটা, নাকি কভারটা খুব কনভেনশনাল চাইছি, নাকি খুব পলিটিক্যাল কিছু অ্যাসপেক্ট আছে বইতে, মানে বই অনুযায়ী বইয়ের এনভায়রনমেন্ট সেট হয় ইনসাইড মানে ইন্টেরিয়ার, এবং বইয়ের কভারও তাই। মানে বইটা একটা আমাদের মনে হয় যে বইটা একটা টোটাল একটা অন্য পরিবেশ আপনাকে সেট করতে হবে, যে বইটা কি, মানে বইয়ের কন্টেন্ট কি, তার উপর দাঁড়িয়ে সেটা পুরোটা ডিসিশন মেকিং হয়। না, এক্ষেত্রে আমার একটা কথা বলি যেটা অঞ্জিতা মিস করলো। অবশ্যই আমরা অথারের ইনপুট নিই, কারণ একটা বই মানে ম্যানুস্ক্রিপ্ট যখন আসছে, সেটা আমাদের কাছে যখন এসে পৌঁছলো, তার আগে কয়েক মাস বা কয়েক বছরের
অথরের একটা মানে লেখকের বা লেখিকার তার একটা স্বপ্ন বা তার একটা জার্নি রয়েছে বইটার সাথে যুক্ত, সে একরকমভাবে ভিজুয়ালাইজ করেছে পুরো বিষয়টাকে। তো আমরা যখন কাজটা করি, ও যেটা বললো যে বইয়ের থিম বা পুরো বিষয়টাকে বিবেচনা করে কভার ডিজাইনের দিকে এগোনো হয় বা ভিতরের ইন্টেরিয়ারের ব্যাপারটাও ভাবনা চিন্তা হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই লেখক বা লেখিকার পয়েন্ট অফ ভিউটা নিয়ে থাকি এবং তাদের সাথে আলোচনা করেই কাজটা করি। এবং আমরা খুব মিউচুয়াল ভাবে কাজ করি, মিউচুয়াল ডিসকাশন, হ্যাঁ, মিউচুয়াল ডিসকাশনের মাধ্যমে। এবং এই জন্যই বোধহয় 20+ দেশের অথর্সরা আপনাদের ভরসা করেছে নিজেদের লেখা পাবলিশ করার জন্য। তবে আপনারা কিন্তু বিভিন্ন জনরা নিয়ে কাজ করেন এবং বিভিন্ন জনরার ম্যানুস্ক্রিপ্টস আপনাদের কাছে জমা পড়ে। তো সেখানে দাঁড়িয়ে স্যার, আপনি যখন একটা ম্যানুস্ক্রিপ্ট সিলেক্ট করছেন, আপনাদের সিলেকশনটা কিসের বেসিসে হয়? দেখুন, প্রথমেই বলি, একটা ম্যানুস্ক্রিপ্ট যখন এসে আমাদের কাছে পৌঁছলো, সেক্ষেত্রে নানান প্যারামিটার্স রয়েছে, সেটা আমি বলছি। কিন্তু প্রথমেই যেটা আমরা বোঝার চেষ্টা করি যে বিষয়টা আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক এবং বিষয়টা কতটা মৌলিক বা ইউনিকনেস কতটা রয়েছে এইটার, মানে যে ম্যাটারটা, সাবজেক্ট ম্যাটারটা ম্যানুস্ক্রিপ্টে এলো সেটা। তারপরে অবশ্যই লেখার গুণগত মান সেটা বিচার হবে এবং সেই বইটা কতটা বিক্রয়যোগ্য। হ্যাঁ, তো কেননা আলটিমেটলি আমাদের বুঝতে হবে বই আলটিমেটলি শেষে গিয়ে কিন্তু একটা প্রোডাক্ট, যেটা আপনাকে বিক্রি করতে হবে। তো সেটা বিক্রয়যোগ্য কতটা, সেটা একটা বিষয় থাকছে। এবং আমরা ইন্টারন্যাশনালি কাজ করতে গিয়ে দেখেছি যে বইটার মধ্যে ইউনিভার্সাল অ্যাপিল কতটা রয়েছে। কেননা আজকে দাঁড়িয়ে আমাদের, ধরুন আমি উদাহরণ দিয়ে বলতে পারি, মানে ইউএস, ইউকে, নাইজেরিয়া, ঘানা, কেনিয়া, এদিকে সাউথ ইস্ট এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এইসব প্রত্যেক যেই দেশগুলোর নাম বললাম, প্রত্যেক দেশ থেকেই আমাদের লেখক রয়েছেন। এবার সেই লেখাটা যখন প্রকাশ পেয়ে যখন আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলে অ্যাভেলেবেল হলো 100টারও বেশি দেশে, সেখান থেকে পাঠকরা রিলেট করতে পারবে যদি সেই বইটার থিমটা ইউনিভার্সাল থিমের উপরে হয়, যেখানে প্রত্যেকে তার সাথে রিলেট করতে পারবে, যাতে তাতে বইটার বিক্রয়যোগ্যতা বাড়ে, মানে অ্যাকসেপ্টেবিলিটিটা বাড়ে। তো এই দিকগুলো আমরা দেখে নিই এবং যেটা বলার আমরা চেষ্টা করি যে গুণগত মানের দিকটায় যদি মনে হলো যে না, থিমটা খুব ভালো একটা সাবজেক্টের উপরে বইটা হয়েছে, কিন্তু লেখাটা খুব একটা আরেকটু দরকার ছিল ভালোভাবে ব্যাপারটাকে তৈরি করা, সেক্ষেত্রে আমরা লেখকের সাথে আলোচনা করে লেখাটাকে আরও কীভাবে উন্নত করা যায় সেই বিষয়টার উপরে আমরা জোর দিই এবং সেটাকে করানোর চেষ্টা করা হয় লেখককে ইনপুট দিয়ে বা আমাদের এডিটোরিয়াল টিমের পক্ষ থেকে সেটার উপরে কাজ করে, যাতে জিনিসটা গিয়ে, মানে এন্ড প্রোডাক্টটা গিয়ে যাতে প্রেজেন্টেবল হয়। সিলেক্ট করলাম বা রিজেক্ট করলাম তা নয়, তার মাঝেও একটা জায়গা থাকে ইমপ্রুভমেন্ট করে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আচ্ছা, আপনারা দুজনের কথা শুনেই বোঝা যাচ্ছে যে রিডার এবং রাইটার আপনারা দুদিকেরই কথা ভাবেন। তবুও অনেক সময় মনে একটা প্রশ্ন আসে যে এক্সেলার বুকস কিভাবে অন্যান্য পাবলিশিং হাউসের থেকে আলাদা। তো ম্যাম, আমি আপনার কাছে জানতে চাইবো যে এক্সেলার বুকস কিভাবে আলাদা? আমরা যখন এক্সেলার বুকস, এই যে কথাটা সুদীপ্ত কিছুক্ষণ আগেই বললো, যে আমরা যখন গল্প সিলেক্ট করি বা পাণ্ডুলিপি যখন আসে আমাদের কাছে, আমরা দেখি জিনিসটা ইউনিভার্সাল কিনা এবং আমরা এটাও দেখি জিনিসটা ইউনিক স্টোরি টেলিং কিনা। এবং যখন আমাদের কাছে যে বিভিন্ন প্রান্ত থেকে বই আসছে, বিভিন্ন কমিউনিটি থেকে আসছে, বিভিন্ন কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তো এই একটা ডাইভার্সিটি আমাদের কাছে আছে। ফলে যেটা হয়, খুব যেটা মজার বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই প্ল্যাটফর্মে যে কোনো পাঠক যখন আসেন তখন তিনি এমন বইও পাবেন যেখানে ভারতবর্ষের প্রসিদ্ধ 11টা ফুটবল ক্লাবের ইতিহাস সেই বইতে ধরা আছে। আবার এমন বইও পাবেন যেখানে ইথিওপ নদীর, ঐতিহাসিক ইথিওপ নদীর, আফ্রিকার ইথিওপ নদীর তীরে গড়ে ওঠা জনজীবনের উপকথা সেটাও ধরা রয়েছে। আবার মালয়েশিয়ার একজন লেখকের ট্রান্সফরমেটিভ জার্নি, নিজের জীবনের ওঠা পড়ার গল্প, সেটাও তিনি তার মেমোয়ারে ধরেছেন। আবার অ্যাট দ্য সেম টাইম কেনিয়ার একটা প্রায় লুপ্তপ্রায় একটা গোষ্ঠী, যেখানে এখনো অবধি 1000 জন মানুষ আছেন এবং তারা সকলে চা শ্রমিক, তো তাদের একটা জমি আন্দোলনের ইতিহাসও ধরা রয়েছে। ফলে এই যে আপনি ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, যে ডাইভার্সিটি দেখতে পাচ্ছেন, কালচারাল ডাইভার্সিটি, সেটা আমাদের মনে হয় সেইটাই আমাদের একটা আলাদা করে দেয় অন্য পাবলিকেশনের থেকে, এবং পাঠকদের কাছে এটাই আমরা প্রেজেন্ট করতে পারি।
এবং আপনারা যদি চান বিভিন্ন জনরের আপনার পছন্দের জনরের বই পড়তে, তাহলে কিন্তু একবার এক্সেলার বুক স্টোর নিশ্চয়ই ভিজিট করবেন, কারণ আপনাদের কথা শুনে তো মনেই হচ্ছে যে আমাদের যারা পাঠক রয়েছেন তারা কিন্তু নিজের পছন্দের বইটা নিশ্চয়ই পেয়ে যাবেন। তবে ম্যাম, আপনি একটু আগে বলছিলেন যে আপনারা খুব ইয়াং এজে কিন্তু জার্নিটা শুরু করেছেন, অ্যান্ড অ্যাজ ইয়াং পাবলিশার্স এই ইন্ডাস্ট্রিতে কিন্তু বহুজন আছেন যারা অনেক বছর ধরে কাজ করছেন বা অনেক সিনিয়র পাবলিশার্সরা আছে, তো তাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল আপনাদের জন্য? যখন আমরা অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করেছি অবশ্যই, মানে ইট গোজ উইদাউট সেইং, কারণ আমরা যখন শুরু করেছিলাম 22 বছর বয়সে, তখন আমরা মূলত অনলাইনে ছিলাম, অনলাইন প্রতিষ্ঠান হিসেবে। তারপরে ধীরে ধীরে আমরা এখন এক্সেলার বুক স্টোর, আমাদের ফিজিক্যাল একটা সেট আপ আছে এবং অফিসও আমাদের নিজস্ব রয়েছে। ফলে আমরা ওই অনলাইন থেকে অফলাইনে শিফট করেছি, যার ফলে কি হয়, যখন প্রথম শুরু করেছিলাম তখন মূলত আমাদের কমিউনিকেশন হতো এই দেশ বিদেশের সমস্ত অথারদের সঙ্গে, মেইল কমিউনিকেশন এবং ওভার দ্য কল। তারপর হোয়াটসঅ্যাপ বা ভিডিও কল করে আমরা অথার কনসালটেশন করেছি বা যে কোনো ডিসকাশন থ্রু অফ দ্য প্রসেস আমরা করে নিয়েছি। কিন্তু এটা একটা বিষয়। এবার যখন আমরা লোকালি কাজ করা শুরু করলাম, যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে মানে ওভার দ্য কল যখন অথরের সাথে আমরা কথা বলছি, তখন মানে সাধারণত অ্যাজিউম করা হয়ে থাকে যে পাবলিশার মানেই একটু মিডল এজের বা একটু এজেড বা একটু মানে এল্ডারলি হবেন, এটা একটা অ্যাজাম্পশন রয়েছে। এবং আমাদের প্রোফাইল আপনারা সেটা কিন্তু বোধহয় কেউ এক্সপেক্ট করে না কখনো। হ্যাঁ, এবার ব্যাপারটা যখন আমরা সামনে অ্যাপিয়ারেন্স দিই বা কোথাও যাই বা কিছু, তখন সেক্ষেত্রে আমাদের একটা মাইল্ড শক হয়তো আমরা সেন্স করেছি এটা। না, প্রোফাইলটা যখন বলা হচ্ছে যে এতগুলো দেশের সাথে কাজ হয়েছে, এতগুলো লেখকের সাথে কাজ হয়েছে, ব্রোশিয়ার শেয়ার করা হচ্ছে বা আমাদের ওয়েবসাইট ভিজিট করছে, তখন তাদের মনে হচ্ছে না এত কাজকর্ম হয়েছে, যখন নিশ্চয়ই কোনো ভারী চেহারার লোক বা মধ্যবয়সী কেউ এসে পৌঁছবে। তো তারপরে যখন আমরা গিয়ে পৌঁছাই তখন একটা শক্ত হয়। কিন্তু হ্যাঁ, এটা আমরা বলবো যে উই হ্যাভ বিন থরলি ভেরি ওয়েল অ্যাকসেপ্টেড। অ্যাবসলিউটলি। আর আমরা যখনই কাজ শুরু হয়েছে তখন তারা নিজেরাই ডিফারেন্সটা ফিল করেছেন যে কোথায়। এবং সুবিধা যেটা হয়েছে, এটা তো একটা মানে চ্যালেঞ্জটা বললো, সুবিধা যেটা হয়েছে না আমাদের কম বয়সে বা ইয়ং জেনারেশন হওয়াতে, আমরা যেহেতু টেকনোলজি নিয়ে করছি, মানে অনলাইনের পুরো ব্যাপারটাই তো টেকনোলজিক্যাল অ্যাসপেক্টে আমরা দেখি বিষয়টাকে। আমার নিজের স্পেশালাইজেশন যেমন ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার নিজের মানে রিসার্চের কাজও পিএইচডিও আমার ডিজিটাল মার্কেটিংয়ের উপরে দাঁড়িয়ে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ব্যাপারটা পুরোটাই যেহেতু আমরা টেকনোলজিক্যাল অ্যাসপেক্টে দেখেছি, পুরো বিজনেসটাকেই প্রথম থেকে, ফিজিক্যাল সেট আপে আমরা পরে এসেছি, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কম বয়সী হওয়াতে সেই জায়গাটা কাজ করতে আমাদের প্রচণ্ড সুবিধা হয়েছে। কেননা মানে নতুন জিনিসকে শিখে নিতে বা গ্রহণ করতে আমাদের কম বয়স হওয়ার জন্যই হয়তো এটা আরও সহজ হয়েছে আমাদের কাছে, এবং সেইভাবেই আমরা হয়তো ব্যবসাটাকে বাড়াতে পেরেছি। এটা একটা সুবিধা, কম বয়সী হওয়ার জন্য এটা একটা সুবিধা হয়তো। এবং এতদিন তো প্রচুর অথরের সাথে কাজ করেছেন, তবে আপনাদের পার্সোনাল ফেভারিট কোনো ম্যানুস্ক্রিপ্ট বা কোনো গল্প একটু জানতে চাইবো, যেটা আপনাদের কাছে খুব স্পেশাল, এবং কেন সেটা স্পেশাল সেটা তো অবশ্যই জানতে চাইবো। আমি একটা বইয়ের কথা বলতে চাইবো, যেটার নাম হচ্ছে ফ্র্যাগমেন্টস অফ অ্যান আনব্রোকেন মিরর, শান্তনু সিনহা চৌধুরীর লেখা এই বইটি। এবং এটা একটা মেমোয়ার, অর্থাৎ পার্সোনাল জার্নি উনি লিখেছেন। কিন্তু এই মেমোয়ারটা পড়তে যখন আমরা বসি, তখন এটা কোথাও গিয়ে কিন্তু কখনো আপনাকে বোর করবে না, কারণ এটার মধ্যে ছোট ছোট অ্যানেকডট বা ছোট ছোট গল্পের মাধ্যমে 1950-60 যে কলকাতা এবং কলকাতা শহরতলি, সেই অঞ্চলের ইতিহাস উঠে এসেছে। তো এই বইটা আমার কাছে খুবই, ইথিওপটাও আমাদের কাছে খুব প্রিয়, মানে ইথিওপটা আমার এবং অঞ্জিতা দুজনের খুব প্রিয় বই। আফ্রিকার একটা রাইটার, এটা হচ্ছে আফ্রিকার মূলত বইটা ছোটদের জন্য লেখা, আফ্রিকান রাইটারের লেখা, কিন্তু আফ্রিকান উপকথা এটা। ফলে এটার মধ্যে মানে এবং উপকথা বলে যে ছোটদের বলে যে বিষয়টা শুধু লাইট ওয়েট রিডিং তা কিন্তু নয়, এটার কিন্তু ভেতরে মানে ইনহেরেন্ট মিনিং রয়েছে। ফলে এটা একটা অ্যালেগরিক্যাল গল্পগুলো রয়েছে, অনেক লেয়ার্ড স্টোরিজ। সেখানে উঠে এসেছে জনজীবনের কথা, ওখানকার মানুষের তাদের বিলিফ কি ছিল, কাস্টমস কি ছিল। তো এই জিনিসটা খুব আমার মনে হয় যে একটা ওয়েল ডকুমেন্টেড একটা বই, তাই আমার এটা খুব প্রিয়। আমাদের একটা খুব ভালো বাংলা বই ইংরেজিতে অনুবাদ হয়েছে, সাহিত্য একাডেমির যুব পুরস্কার প্রাপ্ত বিনোদ ঘোষালের বই ডানাওয়ালা মানুষ, সেটা আমরা অনুবাদ করেছি ইংরেজিতে, দ্য উইংড ওয়ান বলে। ওই বইটা খুব ভালো বই, মানে
আমার পছন্দের খুব ভালো বই। এছাড়া একটু আগে কথা বলার সময় অঞ্জিতা একটা বই রেফার করলো ফুটবল ক্লাবগুলোর ইতিহাস নিয়ে, দ্য গেম অফ টু হাবস। ওই বইটাও আমার খুব প্রিয়। ওটা হচ্ছে স্পোর্টস লিটারেচারের উপরে 11টা ন্যাশনাল ফুটবল ক্লাবের উত্তরণের গল্প, এবং তারা ইন্ডিয়ান ফুটবলকে কিভাবে মানে ভ্যালু ক্রিয়েট করেছে। তো সেই বইটা ভালো। এছাড়া রিলেশনশিপ পটলস আফ্রিকান আরেক রাইটারের আছে, হাউ টু নট কিল ইউর সেলফ ইন্দোনেশিয়ান এক রাইটারের রয়েছে, জেন স্টোরিজ 200 জেন স্টোরিজ এক আমাদের ইন্ডিয়ান অথরিটি রয়েছে, এবং এই বইটি আরো 3টে ভাষায় প্রকাশিত হয়। একদম, আমরা ইংরেজিতে অনুবাদ করা, আমরা ইংরেজিতে প্রকাশ করার পরে এই 200 জেন স্টোরিজ বইটা 3টে ভাষায় আমাদের ইংরেজি থেকেই ট্রান্সলেটেড হয়েছে, জাপানিজ, কোরিয়ান এন্ড থাই। ওয়াও, এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার। আচ্ছা, আপনাদের পছন্দের বইয়ের জনরা কি? আমার জন্য সেলফ হেল্প। আচ্ছা, আপনার? আমার জনরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় মেমোয়ার্স, কারণ আমি খুব ইন্টারেস্টেড পার্সোনাল স্টোরি টেলিং বা অথেন্টিক ভয়েস। আচ্ছা, আজ থেকে কিছু বছর আগেও আমরা যখন পছন্দের জনরার কথা বলতাম তখন হয়তো রোম্যান্টিক, কমেডি বা হরর স্টোরি এগুলোই আমাদের মাথায় আসতো। বাট এখন যত দিন এগোচ্ছে তত তো বিভিন্ন রিডার্সদের বিভিন্ন জনরার বই পছন্দ, যেমন ডার্ক হিউমার এখন আসছে। তো ম্যাম, আমি আপনার থেকে জানতে চাইবো যে এখনকার রিডার্সরা কি অনেকটা বেশি এক্সপেরিমেন্টাল হয়ে যাচ্ছে গল্প নিয়ে? অবশ্যই, আমার একদমই আমি এই আপনার সঙ্গে একমত যে এখনকার রিডাররা অনেক বেশি এক্সপেরিমেন্টাল, তারা অনেক নতুন জনরা এক্সপ্লোর করতে আগ্রহী এবং অনেক নতুন বই বা নতুন রাইটারকে এক্সপ্লোর করতে আগ্রহী। এবং আমি একটা ছোট্ট গল্প, মানে আমি নিজেও এটা ইন্টারনেটে পড়েছি, যে কেউ দেখতে পাবে, আমি যে শেয়ার করতে চাই। রাইটার অমিশ ত্রিপাঠী, যিনি খুবই বিখ্যাত রাইটার, এবং তিনি পৌরাণিক গল্প, মিথোলজিক্যাল গল্প লেখার জন্য বিখ্যাত। দি মর্টালস অফ মেলুহা, যেটা ওনার বেস্ট সেলিং ট্রিলজি। তো তিনি যখন মানে এরকম একটা গল্প রয়েছে যে তিনি অ্যাকচুয়ালি অনেকবার রিজেক্টেড হয়েছিলেন, কেউ রেডি ছিল না ওনার বই প্রকাশ করার জন্য, এবং উনি যখন প্রকাশকের কাছে যান তখন একজন প্রকাশক ওনাকে বলেছিলেন যে ভারতবর্ষের যুব সমাজ পৌরাণিক গল্পে আর ইন্টারেস্টেড নয়, মিথোলজি নিয়ে খুব একটা কেউ মাথা ঘামাবে না। কিন্তু তারপরে গল্প তো আমরা জানি এটা ইতিহাস, ফলে এটা থেকেই হয়তো স্পষ্ট, মানে সেই সময় থেকে হয়তো স্পষ্ট হয়েছে এই বিষয়টা যে আমরা অনেক বেশি এক্সপেরিমেন্টাল হয়ে উঠেছি পাঠক হিসেবে। এবং আমার মনে হয় ইন্টারনেটের একটা বড় ভূমিকা রয়েছে এর পেছনে, কারণ ইন্টারনেটে আমরা দেখতে পাই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো বটেই, এছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যেখানে অনেক নতুন রাইটাররা এসে তাদের লেখা কিন্তু লিখতে পারছেন। ফলে সঙ্গে সঙ্গে এখানে নিচে কমেন্ট তারা দিতে পারছেন, যারা পাঠক আছেন তারা রিভিউ দিচ্ছেন, লিখছেন, ফলে আরও বেশি করে ইন্টারেস্ট পাচ্ছেন যারা রাইটার, নতুন রাইটার যারা, তারা লিখতে। এবং আস্তে আস্তে অনেক সাহসী লেখা বা অনেক পার্সোনাল অ্যাকাউন্ট যেগুলো খুব ডিপ্রেসিভ, যেগুলো হয়তো নিয়ে কেউ কোনোদিনও কথাই বলতো না আগে, সেগুলো আস্তে আস্তে পার্সোনাল অ্যাকাউন্টের থ্রুতে কিন্তু বেরিয়ে আসছে এবং লোকেরা সেটা পড়ছে। ফলে হ্যাঁ, আমার মনে হয় এখনকার মানে সোশ্যাল মিডিয়াটা কোথাও গিয়ে মনে হচ্ছে যে বিভিন্ন লেখা উঠে আসছে, তত মানুষ বিভিন্ন লেখার পড়ার সুযোগ পাচ্ছে, এবং সেখান থেকেই নতুন কিছু পড়ার বা নতুন কিছু থিমের উপরে বা জনরার উপরে পড়ার আগ্রহটা সেখান থেকেই হয়তো জাগছে। এক্সেলার বুকস আজ বিশ্বের 20টিরও বেশি দেশের লেখকদের সঙ্গে কাজ করছেন। ফ্রিকশন, নন ফ্রিকশন, গবেষণা, কবিতা, জীবনী সবই জায়গা পেয়েছে তাদের তালিকায়। একই ছাদের নিচে এত বৈচিত্র্য, এটাই এক্সেলার বুকসের সবচেয়ে বড় পরিচয়। তবে শুধু ইংরেজি নয়, 2024 সাল থেকে এক্সেলার বুকস বাংলা বই নিয়েও কাজ শুরু করেছেন, যার মাধ্যমে বাংলা সাহিত্যের অনন্য গল্পগুলিকে তারা পৌঁছে দিতে চান বিশ্বের দরবারে। এখনকার জেনারেশনের মধ্যে বই পড়ার আগ্রহটা অনেকটা বাড়লেও কিন্তু ল্যাঙ্গুয়েজ কোথাও না কোথাও একটা খুব বড় ব্যারিয়ার। তো সেখান থেকেই কি আপনারা বাংলা বইগুলোকে ইংলিশে ট্রান্সলেট করার নতুন এই প্রসেসটা বা নতুন এই জার্নিটা শুরু করলেন? হ্যাঁ, মানে আমাদের বাংলা বই কি ইংরেজিতে ট্রান্সলেট করা কাজটা মানে ব্যবসায়িক সিদ্ধান্তের থেকেও কোথাও গিয়ে একটা নিজেদের মানে পার্সোনাল মিশন হিসেবেও আমরা দেখি, বা আমাদের মনে হয় যে বাংলার সাহিত্যের যে জোর রয়েছে, যে শক্তি রয়েছে, মানে তার যা মানে তাকে বিশ্ব সাহিত্যে নিয়ে যাওয়ার জন্য, মানে তার বিশ্ব সাহিত্যের অংশ করে তোলার জন্য ইংলিশ ট্রান্সলেশনটা খুব দরকার। কারণ না হলে ভাষাগতভাবে, যেটা আপনি বললেন, এটা ব্যারিয়ার তৈরি হয়। তো সেই জন্যই আমরা ভেবেছি যে ভালো ভালো যে বাংলা বইগুলোকে ধীরে ধীরে আমরা ট্রান্সলেট করে ইংলিশে
পাবলিশ করার জন্য। এটা আমরা কাজটা শুরু করেছি যাতে বাংলার শহর গ্রাম, বাংলার মানুষের জীবনযাত্রা, বাংলার মানুষের মানে ছোট ছোট জীবনের গল্প সবটা যেন মানে আন্তর্জাতিক পাঠকের কাছে পৌঁছয়। এবং আপনি হয়তো দেখবেন যে মানে এই যে রিজিওনাল ভয়েস যেগুলো রয়েছে সেইগুলো ইংরেজিতে অনুবাদ হলেই গিয়ে আন্তর্জাতিক স্বীকৃতিগুলোই পায়। মানে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি যদি রিসেন্ট একটা এক্সাম্পল দিই, যে বুকার্স প্রাইজ যেই বইটি পেল রিসেন্ট, দ্য হার্ট ল্যাম্প, হার্ট ল্যাম্প যে বইটা পেল সেটাও কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পাবলিশ হওয়া বই, ইংলিশে ট্রান্সলেট হয়েছে এবং তারপরে পুরস্কারটা পেয়েছে। তো আন্তর্জাতিক মহলে স্বীকৃতিটা আসলো। তো সেখান থেকে দাঁড়িয়ে বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই অনুবাদ দরকার। এবং অনেক প্রকাশক বাংলার লেখালেখি ওপরে দাঁড়িয়ে ট্রান্সলেশনের কাজ করছেন, খুব ভালো কাজ করছেন অনেক প্রকাশক। আমরাও চেষ্টা করছি সেরকম কিছু কাজ করার, অলরেডি আমরা করেওছি। কিছুক্ষণ আগে আমি যেমন বললাম বিনোদ ঘোষালের ওই যে ডানাওয়ালা মানুষ, ওই বইটা রয়েছে। এছাড়াও আরও কিছু বই রয়েছে আমরা ট্রান্সলেট করেছি, আগামী দিনে আরও কিছু আমরা করব এই পরিকল্পনা। তো যেটা আমি বললাম যে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির বাইরে গিয়েও কোথাও গিয়ে একটা বাঙালি হিসেবে এটা আমাদের একটা কোথাও দায়িত্ব যে আমরা যেহেতু ইংরেজি বই নিয়ে এত বছর কাজ করেছি, তাহলে সেই বাংলা বইকেই কেন ইংরেজিতে আমাদের অনুবাদ করে নিয়ে আসা একটা প্রচেষ্টা কেন আমরা করব না। তো সেই ভাবনা থেকেই আমাদের করা। তবে আমাদের বাংলায় কিন্তু প্রচুর এমন বই আছে যেগুলো কিন্তু মানে অনেক রিডাররাই চান পড়তে, তবে ওই ভাষার ব্যারিয়ারটার জন্য পড়তে পারে না। তবে যখন আপনারা কোনো বইকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেন, আপনারা সেটা চুজ করেন কিভাবে যে এই বইটাকে অনুবাদ করবো? কারণ এত তো বই রয়েছে। আমরা সবসময় চেষ্টা করি যে এটা বেছে নেওয়ার যে কোন বই বাংলার সমাজকে এবং বাংলার যে মানুষের জীবনযাত্রাকে রিপ্রেজেন্ট করছে। তো সেই অনুযায়ী আমরা বই সিলেক্ট করি। এবং আরও আরেকটা বিষয় যেটা মানে কন্টেম্পোরারি বা যেটা আরও বেশি প্রাসঙ্গিক, এই সময় দাঁড়িয়ে যে গল্পটা বলা প্রয়োজন, সেই গল্পটা যখন একটা বই এর মাধ্যমে আমরা পাচ্ছি, তখন সেই মেসেজটা আমরা চেষ্টা করি আন্তর্জাতিক মাধ্যমে সেটা নিয়ে আসতে, সেই বার্তাটা। এবং অ্যাট দ্য সেম টাইম যেটা একটু আগে সুদীপ্ত বলল যে এইভাবেই আমরা এই বিনোদ ঘোষালের যে ডানাওয়ালা মানুষ বইটা যেটা আমরা ইংরেজিতে অনুবাদ করেছি, সেটার এরকম 15টা ছোট গল্প আছে এবং সেই প্রত্যেকটা গল্প কিন্তু বাংলার কালচারে ভীষণভাবে মানে বসানো, বাংলা কালচারকে রিপ্রেজেন্ট করছে বাংলার কালচারকে। এক্স্যাক্টলি। তো সেই জায়গা থেকেই আমরা, সেই ড্রাইভটা থেকেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। এবং আরও একটা বিষয় যেটা আমি ব্যক্তিগতভাবে এবং ও আমার সঙ্গে একমত, যে যখন কোনো জিনিস বা কোনো গল্প ইউনিভার্সাল একটা বার্তা রাখে, যেটা সকলের গল্প, মানে যেটা দেশকাল নির্বিশেষে, আমি যদি শুধু চরিত্রটাকে তুলে নিই, যদি আমি দেশকাল সব কিছুকে ভুলেও যাই, তাহলে সেই মানুষটার লড়াইটাই আমার জন্য এখনও মানে রাখবে। মানে এরকম 400 বছর আগে লেখা বইও কিন্তু এখনও সমানভাবে সমসাময়িক বা সমানভাবে আধুনিক আমরা বলতে পারি, বা প্রাসঙ্গিক। তো সেই জিনিসটা, সেই বিষয়টা আমাদের মাথায় থাকে। আচ্ছা, কিন্তু প্রত্যেকটা ভাষার তো নিজের একটা ধরন আছে, নিজের একটা মাধুর্য আছে। তবে সেরকমভাবেই যখন একটা বাংলা বইকে ইংলিশে ট্রান্সলেট করা হচ্ছে বা ইংলিশ বইকে বাংলায় ট্রান্সলেট করা হচ্ছে, যাতে ট্রান্সলেশনের মাঝখানে সেই বইটার এসেন্সটা কোথাও মিসিং না হয়ে যায় বা কোথাও চলে না যায়, সেই এসেন্সটা ধরে রাখাটা কতটা চ্যালেঞ্জিং আপনাদের কাছে? ভীষণ চ্যালেঞ্জিং। কারণ যখন একটা বই, যদি একটা বই এরকম প্রমিত বাংলা ভাষায় লেখা হয়, তাহলে আমরা দেখি যে সেটা এসেনশিয়ালি কতটা ইংলিশে ট্রান্সলেট হচ্ছে, ভাব বজায় থাকছে কতটা, সেটা আমরা দেখি অবশ্যই। কিন্তু অনেক সময় যেটা হয়, যেটা আমরা কাজ করতে করতে যে চ্যালেঞ্জটা ফেস করেছি, সেটা হচ্ছে অনেক সময় উপভাষার প্রয়োগ থাকে। এবং যখনই আমরা এই যে আমরা বলছি বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন এমন কোনো জায়গা থেকে, কমিউনিটি থেকে, যেখানে যে ভয়েসগুলো আগে খুব রিপ্রেসড ছিল, এখন যেগুলো উঠে আসছে, সেই নতুন যখন স্বর আমরা নিয়ে কাজ করার চেষ্টা করি বা শুরু করি, তখন যেটা হয় অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা ফেস করি অনেক আঞ্চলিক ভাষা, উপভাষা, অনেক ডায়ালেক্টে কাজ হয়। এবং সেই ডায়ালেক্ট মানে একদম অথেন্টিক যে এসেন্স রয়েছে ল্যাঙ্গুয়েজের, সেইটাকে ইংরেজিতে ট্রান্সলেট করাটা ভীষণ একটা চ্যালেঞ্জিং বিষয়। তার ফলে কি অনেক সময় অনুবাদককে
ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করতে হয়, কিছু ক্ষেত্রে ট্রান্সক্রিয়েট করতে হয়। তো ওটা একটা বড় চ্যালেঞ্জ, এবং আমার মনে হয় উল্টো ক্ষেত্রে ওটা চ্যালেঞ্জ, কারণ আমি কিছুদিন আগেই একটা কাজ করছিলাম, সেখানে আমাদের একটা হরর স্টোরি কালেকশন হয়েছে। তো এখানে রবার্ট হাওয়ার্ডের একজন ইংলিশ রাইটার, ওনার একটা ছোট গল্প, একটা হরর স্টোরি আমরা ট্রান্সলেট করছি। তো সেই গল্পের মধ্যে এরকম একটা স্প্যানিশ চরিত্র আছেন, যে আর কি ভাঙা ভাঙা ইংরেজিতে বলে এবং খানিকটা স্প্যানিশ কথা মিশিয়ে ইংরেজি বলছে। তো ফলে যেটা হয়েছে, যখন আমি ওটাকে বাংলায় অনুবাদ করব, তখন আমি ওই স্প্যানিশটা তো রাখতে পারছি না। ফলে এই যে ইংরেজি ভাষার বহুভাষিক যে অ্যাসপেক্ট এবং বাংলা ভাষার আঞ্চলিক অ্যাসপেক্ট, উভয় ক্ষেত্রেই যদি আমি বাংলা থেকে ইংলিশ করি, ইংলিশ থেকে বাংলা করি, দুটোর ক্ষেত্রে কিন্তু এই চ্যালেঞ্জটা আমায় ফেস করতে হচ্ছে। ফলে এটাকে যখন আমি ট্রান্সলেট করছি, আমি যদি শুধু ইনফরমেশন হিসেবে দিই, কারণ একটা মানুষ যখন কথা বলে, সে তার যে শুধু মানে ভাষা বা ডায়ালেক্টের মধ্যে তার আইডেন্টিটি রয়েছে এবং তার কালচারাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, তার মধ্যে তার সে কিভাবে বড় হয়েছে, তার আপব্রিঙ্গিং রয়েছে। তো এই জিনিসটাই, পুরো চরিত্রটার ডেপথ তখন কোথাও না কোথাও গিয়ে হতে পারে যে ধার কমে যাচ্ছে। তো ওইটা আমার ভীষণ বড় একটা চ্যালেঞ্জ বলে মনে হয়। এত কঠিন কাজটা আপনি এত সুন্দরভাবে করেন বলেই হয়তো এখন বাংলা সাহিত্য কিন্তু বিশ্বের সব রিডার্সদের কাছে পৌঁছে যাচ্ছে। তবে এখন কিন্তু ইংলিশ পাবলিকেশনের পাশাপাশি বাংলা বইয়ের পাবলিকেশনও আপনারা শুরু করেছেন, সেটা নিয়ে কি ফিউচার প্ল্যানস রয়েছে? হ্যাঁ, বাংলা বই প্রকাশ করা আমরা বিগত 2 বছরেরও কম সময় ধরে আমরা করছি। মানে ইংরেজি বই আমরা যেরকম প্রচুর করেছি, বাংলা বই করাটা হয়তো মানে আমাদের জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। আমরা ইংরেজি প্রকাশক হিসেবেই হয়তো থাকতে চেয়েছিলাম, কিন্তু নানান লেখকদের কাছ থেকে আমাদের কাছে অনুরোধ এসছে, বা নানান কাছের মানুষদের কাছ থেকে, যে তোমরা কলকাতায় থেকে বাংলা বই করছো না, সেরকম একটা ব্যাপার। তো সেখান থেকে আমাদের চিন্তাভাবনা হলো, আচ্ছা করা তো যেতেই পারে, কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। তো সেখান থেকে আমরা বাংলাতেই সব কিছু পড়েছি, বাংলা গল্প, বাংলা কবিতা, মানে বড় হওয়াটাই আমাদের মানে বাংলা সাহিত্যকে কেন্দ্র করে। পরবর্তীকালে আমরা প্রকাশনা করেছি ইংরেজিতে, সেটা আলাদা প্রশ্ন, ভালোবাসাটা তো ছিলই আমাদের মনে। তো সেখান থেকেই হয়তো কাজটা শুরু করা বাংলা বই নিয়ে। এবং যেটা আমাদের কাছে এখন ইম্পর্টেন্ট, যে আধুনিক প্রকাশনা যে অ্যাপ্রোচটা, সেটা কোথাও গিয়ে আমরা বাংলা বইয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে কতটা নতুনভাবে কাজগুলোকে করা যেতে পারে, নতুন দৃষ্টিভঙ্গিতে কাজগুলো করা যেতে পারে, সেই জায়গাটাতে আমরা মানে ফোকাস করছি। যেমন ধরুন, মানে আমরা যেহেতু ইংরেজি বই করার ক্ষেত্রে এবং নানান বিদেশি কাজকর্ম করার ক্ষেত্রে আমরা এক্সপোজড হয়েছি, তাতে আমাদের যে অভিজ্ঞতাটা সঞ্চয় হয়েছে, সেটা কোথাও গিয়ে আমরা চাইবো আমাদের যে বাংলা বইটা যখন আমরা ডেভেলপ করছি, সেই ক্ষেত্রে আমাদের সেই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগানোর চেষ্টা করব। অবশ্যই বাংলার মূল চিন্তাধারা বা যেই মানে তার যে একটা নিজস্বতা রয়েছে, সেটাকে বজায় রেখে, তো সেটাকে মানে এই সব কিছুকে মাথায় নিয়ে বাংলা বইয়ের কাজ শুরু হচ্ছে, করছি আমরা। অল্প কিছু বই করেছি, আগামী দিনে আরও কিছু বই আসছে, গল্পের বই, কবিতার বই যেমন রয়েছে, আরও আচ্ছা ইংরেজি থেকে বাংলা অনুবাদেরও আমরা কিছু কাজকর্ম করেছি। ইংরেজি ক্লাসিক থেকে বাংলায় আমরা অনুবাদেরও কিছু কাজকর্ম করেছি। তো এরকমভাবে করছি আমরা। হ্যাঁ, ভবিষ্যতে যদি বাংলা নিয়ে কী কী কাজ করার পরিকল্পনা থাকে, সেটা যদি আপনি মানে জানতে চান, সেক্ষেত্রে বলবো যে আমরা ইতিমধ্যেই একটা চিন্তন বলে একটা ওয়েব ম্যাগাজিন শুরু করেছি। সেখানে দাঁড়িয়ে আমরা আমন্ত্রণের ভিত্তিতে আমরা লেখা নিচ্ছি, এবং সেটাকে কোথাও একটা নতুন ধারার একটা ওয়েব ম্যাগাজিন গড়ে তোলার আমরা চেষ্টা করছি। খুব সুন্দর ইনিশিয়েটিভ। কিন্তু সেক্ষেত্রে খুব ভালো ভালো লেখকরা বা লেখিকারা আমাদের তাদের পাণ্ডুলিপি দিয়েছেন, সেটা একটা রয়েছে। এবং ভবিষ্যতে আমরা বাংলা সাহিত্য নিয়ে কাজ করার ক্ষেত্রে আরও দুটো চিন্তাভাবনা যেটা আমরা করেছি, সেটা হচ্ছে বাংলা লেখক লেখিকাদের নিয়ে আমরা কিছু পডকাস্ট বা আলোচনা করে সেটাকে আমরা ভিডিও রেকর্ড করে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেই বার্তাটা। ইতিমধ্যে সেরকম কাজ হচ্ছে, বাংলা থেকে অনেক প্রকাশকই সেই কাজ করছেন, খুব ভালোভাবে করছেন। আমরাও সেরকম আরও কিছু ভালো কাজ করতে চাই, একটু নতুনভাবে করতে চাই, সেই একটা আমাদের ইচ্ছা রয়েছে। আরেকটা রয়েছে কিছু মানে ওয়ার্কশপ করার কথা। এক্ষেত্রে আমাদের মনে হয়েছে এটা ইংরেজি বাংলা উভয় ক্ষেত্রেই নির্বিশেষে একটা আমাদের বিষয়, যে যারা নতুন কম বয়সী ছেলেমেয়ে, আমাদের সাথে প্রচণ্ড কম বয়সী ছেলেমেয়েরা অনেক তাদের বই অনেক আমরা প্রকাশ করেছি,
তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের গিয়ে কোথাও মনে হয় যে তাদের যদি একটা স্ট্রাকচার রয়েতে গাইডেন্স প্রোভাইড করা যায়, কেননা লেখালেখিটা কোথাও স্ট্রাকচার রয়েতে একটা কোনো সিলেবাসের মধ্যে থাকে না আনটিল আনলেস আপনি কোনো মানে রাইটিং ওয়ার্কশপে জয়েন করছেন, যেটা আমাদের অতটা মানে মূল ধারার বিষয় নয়। যারা খুব মানে বাবা মারা যারা খুব সচেতন তারাই হয়তো বাচ্চাদের ক্ষেত্রে, বা যারা হয়তো খুব ভালো জানেন এই বিষয়টা সম্পর্কে, কলেজে পড়ছে তারাই হয়তো জয়েন করছে। তো সেরকম কিছু ওয়ার্কশপ করানো বাংলার ক্ষেত্রে এবং ইংরেজির ক্ষেত্রেও আমরা করেছি আগে। বাংলার ক্ষেত্রে আমাদের করার ইচ্ছা রয়েছে, যাতে লেখালেখির জায়গাটার মানে লেখার কাজটাকে আরো ভালোভাবে করার ক্ষেত্রে অভিজ্ঞ যারা লেখক লেখিকা রয়েছেন তারা যাতে গাইড করতে পারেন। সবকিছুই আমার মনে হয় শেখা দরকার। মানে ক্রিয়েটিভিটিটা হয়তো সম্পূর্ণরূপে নিজস্ব একটা গুণ, মানে ভিতর থেকে আসে, যত বেশি এক্সপ্লোর করা যাবে তত বেশি ফুটে বেরোবে। একদমই, এবং সেটাকে প্রপার স্ট্রাকচার রয়েছে চ্যানেলাইজ করা যায়, তাতে আউটপুটটা বেটার হয়। রিফাইনমেন্টের প্রয়োজন রয়েছে অ্যাবসলিউটলি। সেই জায়গাটার উপরে কিছু ওয়ার্কশপ করানো, কিছু কোর্স তৈরি করার ব্যাপারে আমরা ভাবনা চিন্তা করেছি। তো এই হচ্ছে মানে বাংলা নিয়ে কাজ করার এই পরিকল্পনা আমাদের রয়েছে। আচ্ছা, তবে এখন তো ডিজিটাল যুগ, মানে সবাই ই বুকস নাহলে কিন্ডেল এসবের মাধ্যমেই বই পড়তে বেশি পছন্দ করেন বা পড়ে থাকেনও। তবে সেখানে দাঁড়িয়ে কলেজ স্ট্রিটের মতো একটা জায়গায় আপনাদের এত সুন্দর একটা বুক স্টোর, এক্সেলের বুক স্টোর, যেখানে আমরা এই মুহূর্তে বসে রয়েছি। তো এই বুক স্টোরটা খোলার ইচ্ছেটা কি শুরু থেকেই ছিল, যবে থেকে এই পাবলিশিং হাউসটা শুরু হয়েছিল? একদমই না, একদমই না। আমরা অনলাইনে কাজকর্ম করেছি, প্রথম থেকে আমরা অনলাইনেই কাজ করব ভেবেছিলাম, কিন্তু মানে কিছু কিছু বিষয় সামনে এসছে, যেমন কোভিডের পর থেকে প্রকাশনা সংস্থা জায়গায় জায়গায় ব্যাঙের ছাতার মতন তৈরি হয়েছে। হ্যাঁ, অনলাইনে প্রকাশনা সংস্থা প্রচুর তৈরি হয়েছে। তো আমরা যারা বহু বছর ধরে কাজ করছি তাদের সাথে পাঠকের বা লেখকের কোথাও গিয়ে একটা মানে ডিফারেন্সিয়েশন তৈরি করার একটা জায়গা ছিল, মানে দরকার মনে হয়েছিল আমাদের, যে কোথাও গিয়ে এক্সেলার বুকসকে কোথাও গিয়ে আমরা একটা আলাদাভাবে পজিশনিং করব। তো সেই জন্যই কিন্তু আমাদের প্রথম ভাবনা যে না, আমরা একটা বুক স্টোর তৈরি করব এবং সেটা কলেজ স্ট্রিটেই করব। কারণ কলেজ স্ট্রিট কি, কলেজ স্ট্রিট হচ্ছে একটা স্ট্র্যাটেজিক লোকেশন, যেখানে যেটা হচ্ছে এশিয়ার লার্জেস্ট বুক মার্কেট। ঠিক আছে, কলেজ স্ট্রিট। তো আমরা হয়তো কলকাতায় থেকে কলেজ স্ট্রিটটা আমাদের খুব মানে কম বয়স, ছোট মানে কলেজে পড়ার সময় থেকে এসে বই কিনছি, কফি হাউসে আড্ডা মারছি বা কিছু, কিন্তু এটা কিন্তু বইয়ের বাজার হিসেবে এশিয়ার সবচেয়ে বড় বইয়ের বাজার। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যখন গ্লোবালি কাজ করছি, তো আমরা যদি কলেজ স্ট্রিটের মতন একটা জায়গায় বুক স্টোর ওপেন করতে পারি, সেটা শুধুমাত্র আমাদের এখানকার যারা পাঠক রয়েছেন বা লেখক রয়েছেন তাদের মধ্যে একটা ইম্প্যাক্ট তৈরি হবে তা নয়, এটা কিন্তু একটা পজিটিভ মেসেজ আমরা আমাদের লেখক পাঠক যারা বাইরে রয়েছে তাদের কাছেও পাঠাতে পারি, যে হ্যাঁ, এক্সেলার বুকস অন্যভাবে চিন্তা করছে বা অন্যভাবে কাজকর্ম করার চেষ্টা করছে। তো সেখান থেকে ডিফারেন্সিয়েশন কোথাও গিয়ে একটা ক্রিয়েট করার চেষ্টা, এবং ডিফারেন্সিয়েশনটা শুধু বুক স্টোর যদি আমরা ভাবতাম তাহলে হয়তো এতটা জোর দিয়ে আমি বলতে পারতাম না। কারণ আমাদের, আপনি যদি দেখেন, আমাদের এই স্পেসটাকে তৈরি করা হয়েছে একটা মানে কালচারাল স্পেস হিসেবে আমরা তৈরি করার চেষ্টা করেছি। আপনি বই পাবেন, বইটা শুধুমাত্র এক্সেলার বুকসের নয়, আপনি যে কোনো ইংরেজির ভালো বই, বাছাই করা বই, সেগুলো আপনি পাবেন এখানে। আমরা সেটাকে বলছি কিউরেটেড স্টক। কারণ অনেক সময় হয় অনেক বইয়ের মাঝে ভালো বইগুলো হারিয়ে যায়, তো সেই জন্য আমরা কিউরেশনটার উপরে জোর দিয়েছি। সুতরাং শুধুমাত্র আমাদের বই নয়, কেউ যদি ইংরেজির ভালো বই চায়, যে একদম বাছাই করা স্টক কিছু বই আমি নিতে চাই, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের স্টোরে আসতে পারে, 1 নম্বর। 2 নম্বর, আমরা নানান এনজিওর কাছ থেকে আমরা এখানে হ্যান্ডমেড জিনিস রেখেছি, হাতে বানানো নানান জিনিস রয়েছে, সেইগুলো যারা রুচিশীল মানুষ আমাদের এখানে আসেন তারা নেন। এবং সবচেয়ে একটা মানে ইউনিক ব্যাপার সেটা হচ্ছে আমাদের এই ছোট্ট বুক স্টোরের মধ্যে একটা ছোট্ট আর্ট গ্যালারিও আমরা তৈরি করেছি, যেটার নাম দিয়েছি আমরা ডিরোজিও আর্ট গ্যালারি। তো এই আর্ট গ্যালারিতে আমরা কি করছি, আমরা যারা ফটোগ্রাফি এক্সিবিশন করতে চাইছে, যারা আর্ট এক্সিবিশন করতে চাইছে, তারা আমাদের এখানে এক্সিবিশন করছে। এবং মানে প্রত্যেক সপ্তাহে আমরা এখানে কবিতা পাঠের আয়োজন করছি, গান বাজনার আয়োজন করছি, বুক ডিসকাশনের আয়োজন করছি, এবং প্রত্যেক শনিবারই এখানে নানান সন্ধ্যাবেলা নানান লোকজন আসছেন। তো কালচারাল এক্সচেঞ্জ যেটা আমরা বলি সেটা হচ্ছে, মানে আমার মনে হয় আর্ট গ্যালারি, হ্যান্ডমেড প্রোডাক্ট
প্রোগ্রাম, এই সব কিছু মিলিয়ে কলকাতায় মানে এরকম বুক স্টোর দ্বিতীয় একটা আছে বলে আমার জানা নেই। হ্যাঁ, চেষ্টা করা হচ্ছে খুব ভালোভাবে জায়গাটাকে তৈরি করার। সকলের সহযোগিতা পেলে, আরো মানুষকে সাথে জুড়ে নিতে পারলে হয়তো ভবিষ্যতে আরো ভালো আমরা কাজটা করতে পারবো। এক্সেলার বুক স্টোরসের মাধ্যমে কিন্তু শুধু বই নয়, বিভিন্ন আর্ট ফর্মকে খুব সুন্দরভাবে প্রমোট করছেন আপনারা। তো ম্যাম, এই যে আপনি এক্ষুনি বললেন যে পোয়েট্রি রিডিং সেশনস বা হয়তো বুক রিডিং সেশনস, এই সেশনসগুলোর মাধ্যমে রিডার এবং রাইটার এদের মধ্যে তো একটা বিশাল বড় গ্যাপ থাকে, সেই গ্যাপটাও কোথাও না কোথাও গিয়ে কি কমছে? অবশ্যই, এবং অবশ্যই কমছে। এবং ও যেরকম বলল যে এক্সেলার বুক স্টোর কিন্তু কোনো একটা সাধারণ বিপণনী নয়। এক্সেলার বুক স্টোর একটা মানে কালচারাল স্পেস, একটা আর তার সাথে সাথে একটা চর্চা কেন্দ্রও বলতে পারেন আপনি। কারণ আমরা দেখি যে যত আমরা ডিজিটাল স্পেসে যাই তত আস্তে আস্তে আমাদের এই কানেকশনগুলো কমে এসেছে। মানে রিডার আর রাইটারের মধ্যে এখন বিস্তর ফারাক রয়েছে। ফলে সেইটা কোথাও গিয়ে মনে হয়েছিল আমাদের যে মিটিগেট করার জন্য এরকম একটা বুক স্টোর, ফিজিক্যাল বুক স্টোর আসার খুব প্রয়োজন। এবং পাশাপাশি যারা বইপ্রেমী মানুষ তার এবং যারা আর্ট লাভার যারা তাদের প্রত্যেককে একই জায়গায় আনার খুব প্রয়োজনীয়তা আমরা অনুভব করেছি। এবং আবার আপনার কথাতে ফিরে যাই যে এইটা মানে পাঠক এবং রিডারের জন্য কেন মেলবন্ধন, কারণ আমার মনে হয় যে এই যে রাইটিং বা এই যে লিটারেচার ক্যানট বি বর্ন ইন আইসোলেশন। লিটারেচার সবসময় একটা অডিয়েন্স দরকার। যখনই কোনো সেরা সাহিত্য আমরা দেখি সৃষ্টি হয়, সেটা কিন্তু পারিপার্শ্বিক বিষয় নিয়ে এবং চারপাশে যেটা ঘটছে, মানুষের জীবন কিভাবে ইম্প্যাক্টেড হচ্ছে, এইগুলোই উঠে আসে সেই গল্পে। সুতরাং রাইটার শুধু তার নিজের কথা লিখতে পারেন না কখনোই, তাকে সবসময় পাঠকের সঙ্গে মানে সম্পর্ক রাখতে হবে এবং পাঠকের কাছাকাছি আসার চেষ্টা করতে হবে। এবং সেইটা কোথাও না কোথাও গিয়ে এই বুক স্টোরে আমরা রাখার চেষ্টা করেছি, সেটাই তৈরি করার চেষ্টা করা হয়েছে। কারণ রাইটিং ইজ আ কমিউনাল অ্যাক্ট, মানে এটা কখনোই একার জার্নি নয়, সকলের জার্নি। এটা সকলকে নিয়ে পুরো একটা কমিউনিটি এর মধ্যে ইনভলভ থাকে। আর এই কারণেই আমরা প্রত্যেক শনিবার এবং আমরা মানে রেগুলার বেসিসে বুক ডিসকাশন রাখছি, যেখানে পাঠক আসছেন এবং অথার তার বই সম্পর্কে ইন্ট্রোডিউস করছেন, বা হয়তো কোনো বুক সাইনিং ইভেন্ট রাখছি, বা কোনো পোয়েট্রি রিডিং রাখছি, বা কোনো ওয়ার্কশপ রাখছি, ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপ। এই সমস্ত অনুষ্ঠানগুলো আমরা রাখার চেষ্টা করছি শুধু এই জিনিসটা মাথায় রেখে। এই যাত্রায় আসে এক নতুন অধ্যায়, এক্সেলার বুক স্টোরস। ডিজিটাল যুগে যখন ই বুকস রাজত্ব করছে, সেখানে কলকাতার বুকে এক্সেলার বুক স্টোর যেন বইপ্রেমীদের এক অনন্য ঠিকানা। এখানে শুধু বই নয়, থাকে পোয়েট্রি রিডিং সেশনস, ওপেন মাইক, গল্পের আসর আর শিল্পীদের জন্য একটি আলাদা মঞ্চ, ডিরোজিও আর্ট গ্যালারি, যেখানে সাহিত্য আর শিল্প মিশে যায় এক সুতোয়। এই বুক স্টোরটার পাশাপাশি আপনারা ডিরোজিও আর্ট গ্যালারিও মেনশন করলেন, সেই আর্ট গ্যালারিটা নিয়ে একটু জানতে চাইবো। এক্সেলার বুক স্টোরের মধ্যেই একটা ছোট আর্ট গ্যালারি রয়েছে, 20 ফুট যার আপনার টোটাল সাইজ রয়েছে, লেন্থ রয়েছে। তো সেখানে আমরা একটা চেষ্টা করেছি যে ফটোগ্রাফি এক্সিবিশন বা আর্ট এক্সিবিশন করার জন্য। কারণ এক্সিবিশন স্পেস হিসেবে যারা শিল্পীরা এক্সিবিশন স্পেস চায়, অনেক সময় পেয়ে ওঠে না, এবং পেলেও সেই এক্সিবিশনের স্পেসগুলো অনেক বড় বড় হয়, হয়তো তার কাছে অত ছবি নেই বা অত ছবি নিয়ে কাজ করার মতন তাদের হয়তো সেই ক্ষমতা নেই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও একটা ছোট পকেট এক্সিবিশন সেন্টার, যেগুলো আমরা বিদেশে নানান জায়গায় দেখি, তো পকেট এক্সিবিশন সেন্টার হিসেবে আমরা এটাকে তৈরি করার চেষ্টা করেছি। যে ফটোগ্রাফি এক্সিবিশন করতে চাইলো, আর্ট এক্সিবিশন করতে চাইলো, কম বয়সী ছেলেমেয়ে যারা নতুন কাজকর্ম করছে, বা যারা হয়তো শখে কাজকর্ম করছে, অতটা প্রফেশনালি কাজকর্ম করছে না, কিন্তু তার ছবিটা সকলের সামনে দেখানোর একটা ইচ্ছা রয়েছে এবং সেখান থেকে বিক্রি করার একটা ইচ্ছা রয়েছে। তো সেই হিসেবে আমরা এই আর্ট গ্যালারিটা তৈরি করেছি। এবং আমি খুব আনন্দের সাথে জানাচ্ছি, কলেজ স্ট্রিট চত্বরে এরকম আর্ট গ্যালারি, ছোট আর্ট গ্যালারি এবং যেখানে এক্সিবিশন, রেগুলার এক্সিবিশন হচ্ছে, এরকম আর্ট গ্যালারি হয়তো নেই। আমরাই হয়তো প্রথম বুক স্টোরের মধ্যে আর্ট গ্যালারি তৈরি করেছি, যেখানে দাঁড়িয়ে আমাদের এখানে রেগুলার এক্সিবিশন হচ্ছে এবং ছবি বিক্রিও হচ্ছে। এবং যারা আমাদের এখানে আসছেন, ধরুন বই কিনতে আসছেন বা অনুষ্ঠানে আসছেন, তো তারাও ছবি দেখে তারাও কিনছেন। তো এতে একটা অন্যরকম প্ল্যাটফর্মও ক্রিয়েট করা গেল। আমরা শুধু লেখকদের নিয়ে কাজ করেছি, এখানে দাঁড়িয়ে চিত্রশিল্পীদের নিয়েও কোথাও গিয়ে একটা বা ফটোগ্রাফারদের নিয়েও কোথাও একটা কাজ করার সুযোগ আমাদের হচ্ছে এবং আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। তো এটা একটা অন্যরকম ইনিশিয়েটিভ, দেখা যাক ভবিষ্যতে আরও কত ভালোভাবে আমরা করতে পারি।
সত্যি আপনারা দুজন কিন্তু আপনাদের ক্রিয়েটিভ আইডিয়াস দিয়ে একটা খুব সুন্দর বিজনেস মডেল তৈরি করে ফেলেছেন এই এক্সেলার বুকসের থ্রু দিয়ে। তবে এখন তো আমি যেটা বলছিলাম যে ডিজিটাল এরা, এবং এখন এআই, বিভিন্ন এআই টুলস অনেক কিছু রয়েছে, তো সেইগুলোর জন্য এখনকার দিনে পাবলিশিং বা লেখালেখি সেটাতে কতটা প্রভাব পড়েছে? দেখুন, অঞ্জিতা আগে আলোচনার প্রসঙ্গে বলেছে আমরা যেহেতু ডিজিটালি বা অনলাইনে কাজকর্ম শুরু করেছি, তো আমরা কিন্তু এই চেঞ্জটা পুরোটা খুব কাছ থেকে দেখেছি। মানে আজকে প্রায় 14 বছর হয়ে গেছে আমরা সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশনের একদম শুরু থেকে আমরা দেখছি, এবং এআই এর মানে ডেভেলপমেন্ট যেটা হচ্ছে এবং যেটা সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে সেই ডেভেলপমেন্টটা আমরা দেখেছি, এবং খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। এবং এখন পাবলিশিং বা রাইটিং প্রসেস, মানে আপনি যদি লেখকের দিক থেকে দেখেন এবং প্রকাশকের দিক থেকে দেখেন, দুটো দিকে এআই এর ইম্প্যাক্টকে আপনি অস্বীকার করতে পারবেন না। এবং যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনাকে এআইকে সাথে নিয়ে চলতে হবে। এবং প্রত্যেকটা জায়গায় এআই এর ইনপুট দেওয়ার জায়গা তৈরি হচ্ছে, সেটা কভার ডিজাইনিং হোক, প্রুফ রিডিং হোক, এডিটিং হোক, হ্যাঁ, আদার্স সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনিং হোক, মানে মার্কেটিং মেটেরিয়াল ক্রিয়েশন হোক, প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাজ আ পাবলিশার এআই এর হেল্প আমরা নিচ্ছি। এবং নেওয়া হচ্ছে কাজের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, নেওয়া হচ্ছে কাজের গতি বাড়ানোর জন্য। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা পাবলিশার হিসেবে এই যে পজিটিভ ইম্প্যাক্ট যেটা রয়েছে এআই এর, সেটা আমরা নিচ্ছি। এবং আমাদের সবসময় মাথায় রাখতে হচ্ছে যেন হিউম্যান ক্রিয়েটিভিটি কখনোই যেন এআই এর যে ইম্প্যাক্ট রয়েছে সেটার দ্বারা সাপ্রেস না হয়ে যায়। সেই জায়গাটা আমাদের মাথায় রাখতে হচ্ছে। সেই জন্য এআইকে আমাদের সহকারী হিসেবে রেখে আমাদের কাজ করাটাই আমাদের মনে হয়েছে ভালো, এবং আমরা করছি ভীষণভাবে। নানান এআই এর যে টুলস রয়েছে, এআই টুলস রয়েছে, সেগুলোকে আমরা ইউজ করছি। এবং লেখকের দিক থেকেও সুবিধা যেটা হয়েছে সেটা হচ্ছে মানে স্ট্রাকচারাল এডিটিং বলুন বা প্লট ডিজাইনিং বলুন বা আইডিয়া জেনারেশন বলুন, সেগুলো কিন্তু লেখকের কাছেও একটা মানে সুবিধার জায়গা হয়েছে এই এআই টুলগুলো থেকে তারা পাচ্ছে। তবে ব্যাপারটা যদি এরকম হয় যে লেখকের জায়গাটা এআই নিয়ে নিচ্ছে বা লেখক এআই দ্বারা পুরোটা লেখাচ্ছে, সেটা কিন্তু এখনো মানে মানে সেই জায়গাটা তৈরি হলে খুব খারাপ হবে। বা কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাটা যখনই হচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। মানে যারা আমরা রেগুলার ম্যানুস্ক্রিপ্ট হ্যান্ডেল করি তারা কিন্তু বুঝি যে কোন জায়গাটা নিজস্ব ব্যক্তিগত একটা স্টাইল থাকে প্রত্যেকটা লেখকের, এবং সে যদি অ্যাডভান্সড রাইটার হয় তাহলে তো আরো বেশি করে, এবং সেটা একদম মানে খুব অথেন্টিক এবং ডমিনেন্ট একটা স্টাইল, এবং সেটা প্রত্যেকটা রাইটারে আলাদা আলাদা হয়। ফলে ওটা ওই জায়গাটা কিন্তু আইডেন্টিফাই করে নেওয়া একদমই। এবং তার সাথে সাথে যে অভিজ্ঞতা, সেটা তো এআই থেকে ধার করা সম্ভব নয়, তো এটা একদম নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা। তো এই দুটো জিনিস আমরা মাথায় রাখি। কিন্তু হ্যাঁ, যেটা বললো এআই এইডেড প্রসেস, যেটা কিনা আমরা এআই অ্যাসিস্ট্যান্স নিই কাজের প্রসেসের জন্য, প্রসেস এনহান্স করার জন্য বা আইডিয়া জেনারেশন। আরেকটা এটা সোশ্যাল মিডিয়ার কথা বলেন, সোশ্যাল মিডিয়া কিন্তু লেখালেখির ক্ষেত্রটাকে একটা নতুন ডাইমেনশন দিয়েছে, এবং সেটা কিন্তু মানে দিন যত যাচ্ছে আরো বাড়ছে। কারণ প্রত্যেকেই হয়তো তার বাড়িতে বসে লিখতো, শখের বসে লিখতো, কিন্তু সেটা কোথাও প্রকাশ করতো না। কিন্তু সোশ্যাল মিডিয়া হওয়ার ফলে তাদের হাতে একটা সুযোগ হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় তারা পাবলিশ করছে এবং ইনস্ট্যান্টলি তারা ফিডব্যাক পাচ্ছে। এবং তারা যখন একটা গ্রহণযোগ্যতা পাচ্ছে, তখন তারা হয়তো প্রকাশনার দিকে এগোচ্ছে যে না, আমার লেখাটা লোকের পছন্দ হচ্ছে এবং এই লেখাটা আমি এরপরে এই রকমের লেখা আমি প্রকাশ করতে পারি। আমি এটাও বলতে পারি, কিছু নামকরা লেখকের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল বলে আমরা এটাও মানে তাদের কাছ থেকে শুনেছি, তারাও কিছু ছোট ছোট লেখা না সোশ্যাল মিডিয়ায় দেন, মাঝে মধ্যে লেখেন, এবং তারা ওখান থেকে সেন্স করেন যে কোনটা পাঠক নিচ্ছে, রিয়াকশনসগুলো থেকে, হ্যাঁ, যে লাইক কমেন্ট শেয়ার থেকে, যে পাঠক কোনটা গ্রহণ করছে, এবং তারাও তাদের যে বইগুলো হচ্ছে বা আসছে, তারা সেইভাবেই সেটাকে লেখার বা সেই টপিকের উপরে বা সেই থিমের উপরে বা সেই ওয়ে অফ রাইটিংটাকে কোথাও রাখার চেষ্টা করছে, মডিফাই করার চেষ্টা করছে। তার মানে আলটিমেটলি সোশ্যাল মিডিয়া কিন্তু কোথাও গিয়ে মার্কেটের যেটা নিড রয়েছে, মানে পাঠকের যেটা নিড রয়েছে, সেটা কোথাও গিয়ে রাইটারের কাছে খুব সরাসরি
মানে বুঝিয়ে দিতে পারছে, এবং তাতে কি হচ্ছে, একটা সুবিধাজনক জায়গায় পৌঁছানো যাচ্ছে যে লেখক জানতে পারছে যে পাঠক কি চাইছে। তার ফলে অনেক নতুন জনরা, যেটা আমরা আলোচনা করলাম, ইমার্জেন্স হচ্ছে, যেরকম সেলফ হেল্প বই যেটাও বললো, সেলফ হেল্পের মধ্যেও যে আলাদা আলাদা অ্যাসপেক্টস গুলো রয়েছে, সাব জনরাও কিন্তু আছে। এক্স্যাক্টলি সেটাই আমি বলার চেষ্টা, সেলফ হেল্পের মধ্যে অনেক অ্যাসপেক্টস রয়েছে, অনেক সাব জনরা রয়েছে, সেগুলোও আস্তে আস্তে উঠে আসছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই মানে প্রত্যেকটা জনরার মধ্যেই সাব জনরাগুলো উঠে আসছে, এবং সেটা কিন্তু আমার মনে হয় এই সোশ্যাল মিডিয়াতে লেখালেখি এবং সেখান থেকে পাঠকের ভালো লাগা, এবং তারপরে হয়তো সেটাকে বই হিসেবে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেবে, এবং বেশি লেখক সেই টপিকের উপরে লেখার ক্ষেত্রে আগ্রহ দেখানো। এবং যে নতুন অথার্সরা রয়েছেন যারা চাইছেন তাদের লেখা, তাদের বই যাতে বিশ্বস্তরে সবাই পড়তে পারে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যারা অবশ্যই আমার অথার, যারা নতুন লেখক যারা আছেন, তাদের কাছে আমার লেখার দৃষ্টিভঙ্গি থেকে আমার পরামর্শ থাকবে যে যাতে করে নির্দ্বিধায় তারা তাদের গল্প, তাদের অভিজ্ঞতা জানাতে পারেন এবং লিখতে পারেন। এবং প্রকাশক হিসেবে আমি বলতে চাইবো যে যখন আপনারা বই প্রকাশ করার কথা ভাববেন, তখন প্রকাশক নির্বাচনের সময় দুটো জিনিস মাথায় রাখা প্রয়োজন। দেখে নেবেন যে প্রকাশনাকে আপনারা নির্বাচন করছেন তাদের বইগুলো দেখে নেবেন, তাদের গুণগত মান কিরকম প্রকাশনার, এবং দ্বিতীয় হচ্ছে সেই প্রকাশকের ডিস্ট্রিবিউশন চ্যানেল কি, মানে সেই বইটা কোথায় যাচ্ছে আলটিমেটলি, কারণ ওটাই কিন্তু সবকিছু পুরো তার মানে ফেট নির্ভর করছে কিন্তু ওই বিষয়ের ওপরে, যে ডিস্ট্রিবিউশন কতটা হলো, পৌঁছলো কোথায় কোথায়। মানে একটা বই খুব ভালো বই প্রকাশ পেল, সেই বইটা হয়তো ডিস্ট্রিবিউশনের থ্রুতে কলকাতার বাইরে বেরোলো না, বা যেই শহর থেকে প্রকাশ পাচ্ছে তার বাইরে বেরোলো না, বা ধরুন কলকাতা থেকে প্রকাশ পেল শুধুমাত্র ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকলো, সেটা নাকি? কারণ আজকে ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে আমরা যখন পাচ্ছি যে নানান সুযোগ সুবিধা, যার মাধ্যমে আমরা সারা বিশ্বে আমরা বইটাকে পৌঁছে দিতে পারি নানান ফরম্যাটে। তো সেই ফরম্যাটটাও দেখা দরকার, যে শুধু প্রিন্ট বই কেন, তাহলে তো আমরা ই বুকের যারা পাঠক রয়েছে তাদের আমি হারালাম। অডিও বুকের মার্কেটও আস্তে আস্তে অনেকটা এক্সপ্যান্ড করেছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অডিও বুক ফরম্যাটে কেন আমরা ভাববো না? তো অঞ্জিতা যেটা বলছিল যে পাবলিশারের বই, এক্সিস্টিং বই কি আছে সেটা দেখা, ডিস্ট্রিবিউশন, এবং তার সাথে সাথে মার্কেটিং, মানে বইটাকে প্রকাশক কিভাবে মার্কেটে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, হ্যাঁ, পাঠকের কাছে কিভাবে সেটা বার্তাটা পৌঁছচ্ছে যে এই বই প্রকাশ পেয়েছে এবং এই বইয়ের বিষয়বস্তু এটা, এবং এই বইটা এখানে পাওয়া যাচ্ছে, এটা সহজ কথায় মার্কেটিং, সেইটা কিরকম হচ্ছে, মানে তার মানে হচ্ছে পাবলিশিং কোয়ালিটি, ডিস্ট্রিবিউশন অ্যান্ড মার্কেটিং, এই তিনটে অ্যাসপেক্টসকে কোথাও গিয়ে একটা ভেরিফাই করে নিয়ে লেখকের প্রকাশনার কাজে এগোনো প্রয়োজন। এবং লেখালেখির ক্ষেত্রে তো অঞ্জিতা বললোই যে মানে নিজের অভিজ্ঞতা, নিজের গল্প, অথেন্টিক ভয়েসটা কোথাও, হ্যাঁ স্টোরি, মানে হ্যাঁ সেটাই হয়তো ওটাই এগিয়ে থাকে। এবং আমরা দেখেছি যে অনেক বই হারিয়ে গেছে, ভালো বই, কিন্তু শুধুমাত্র প্রপার ডিস্ট্রিবিউশন নেই, বা প্রপার মার্কেটিং হয়নি, বা কেউ কথা বলেনি, বা আলোচনা হয়নি, এইটা তো এটা খুব একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। এবং সুদীপ্ত দা আর অঞ্জিতা দি কিন্তু ইতিমধ্যেই আপনাদের বই পাবলিশিংকে অনেকটা বেশি সহজ করে দিয়েছেন এক্সেলের বুকস এর মাধ্যমে, এবং এক্সেলের বুক স্টোর তো আপনাদের জন্য নতুন নতুন বই নিয়ে আসতে থাকছে। আর আপনাদের ফিউচার প্ল্যান কি রয়েছে এক্সেলের বুকসকে নিয়ে, সেটা একটু জানতে চাইবো। আমরা এখন চেষ্টা করছি, অনলাইনের জায়গাটা তো আমরা এত বছর ধরে করেছি, ফিজিক্যাল এক্সপানশন কতটা করা যেতে পারে, আর ফিজিক্যাল প্রেজেন্সটাকে কতটা বাড়ানো যেতে পারে, সেটার দিকে আমরা ফোকাস করছি। নানান বুক ফেয়ারগুলোতে, ন্যাশনাল বেসিসে নানান বুক ফেয়ারগুলোতে আমরা চেষ্টা করছি প্রেজেন্ট থাকার, সেই জায়গাটা আমরা একটা টার্গেট নিয়েছি, এবং আগামী 5 বছরের মধ্যে, 3 থেকে 5 বছরের মধ্যে বিদেশের নানান বুক ফেয়ারগুলোতে যদি পার্টিসিপেট করা যেতে পারে, বা বিদেশে কোনো জায়গায় যদি, কারণ যেহেতু আমাদের এত পরিচিতি একটা রয়েছে নানান জায়গায়, সেখান থেকে মানে বিদেশের কোনো জায়গায় যদি আমাদের পরবর্তী অফিস বা প্রেজেন্স যদি ক্রিয়েট করা যেতে পারে, ভাবনার মধ্যে রয়েছে। মানে স্বপ্ন দেখতে হবে, আমরা সবসময়ই বলি স্বপ্ন না দেখলে কখনো এগোনো যাবে না, তো স্বপ্ন দেখতে তো বাধা নেই। তো যেহেতু আমরা শুরুই করেছি গ্লোবাল প্ল্যাটফর্ম ক্রিয়েট করবার উদ্দেশ্য নিয়ে, এবং গ্লোবাল পাবলিশার হিসেবে যেহেতু আমরা সাড়া পেয়েছি, তো সেটা আমরা ভাবছি আর কি, সেইভাবেই আমরা, ও যেরকম বললো
স্বপ্ন দেখতে ক্ষতি নেই। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। এবং আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি বই প্রেমী হন এবং বই পাড়ায় ঘুরতে আসেন, তাহলে এক্সেলার বুক স্টোর্স থেকে কিন্তু একবার ঘুরে যেতেই পারে। আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। ওইরকম আরো ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে। নমস্কার।